আসসালামু আলাইকুম। আজ 17 জানুয়ারি 2026 শনিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি ইমতিয়াজ আহমেদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ধাওয়া খেল বাংলাদেশ বিরোধী কলকাতার গণমাধ্যমের সাংবাদিক। বাংলাদেশের ভিসা পায়নি আইসিসির কর্মকর্তা। ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় কি প্রভাব পড়বে 11 দলে। এবার বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বেলডাঙ্গার বাসিন্দা আলাউদ্দিন শেখের মরদেহ 16 জানুয়ারি সকালে ঝাড়খণ্ডে উদ্ধার হয়। তিনি সেখানে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করতেন। পরিবারের অভিযোগ, আলাউদ্দিনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। জানা গেছে, আলাউদ্দিন ঝাড়খণ্ডে ফেরিওয়ালার কাজ করতেন এবং একটি ভাড়া বাড়িতে থাকতেন। সেখান থেকেই তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। তবে গ্রামবাসীর দাবি, তাকে মারধর করে হত্যার পর ঘটনাটি আড়াল করতে মরদেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। পরিবারের আরও অভিযোগ, মুর্শিদাবাদের শ্রমিক হওয়ার কারণেই তার সঙ্গে এমনটা করা হয়েছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শুক্রবার সকাল থেকে বেলডাঙ্গায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে নামেন এবং 12 নম্বর জাতীয় সড়ক ও রেললাইন অবরোধ করেন। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে যায় এবং হাজার হাজার মানুষ ভোগান্তিতে পড়েন। অবরোধের খবর সংগ্রহ করতে ঘটনাস্থলে যান ভারতের কলকাতার বাংলাদেশ বিরোধী গণমাধ্যম রিপাবলিক বাংলার এক সাংবাদিক। এ সময় বিক্ষোভকারীদের ক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ রয়েছে, তার মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় এবং ধাওয়া দিয়ে তাকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, রিপাবলিক বাংলা ভুলভাবে খবর প্রচার করে এবং এতে উত্তেজনা বাড়ে। প্রায় 3.5 ঘন্টা ধরে চলা এই অবরোধে বেলডাঙ্গায় ব্যাপক অচল অবস্থা তৈরি হয়। বিক্ষোভকারীরা ট্রাফিক কিওস্ক ভাঙচুর করে এবং পুলিশের একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। ইটপাটকেলের আঘাতে অন্তত 12 জন আহত হয়েছেন বলে জানা গেছে। ভারত ও শ্রীলঙ্কা অনুষ্ঠিতব্য টি-20 বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের বিষয়ে দেন দরবার করার জন্য 2 আইসিসি কর্মকর্তার ঢাকায় আসার কথা ছিল। তবে জানা গেছে, শেষ পর্যন্ত একজন আসছেন। অন্যজন আইসিসির ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি। এই সফরে সেই প্রতিনিধি বিসিবির সঙ্গে বৈঠক করবেন। এমনকি বাংলাদেশ সরকারের প্রতিনিধির সঙ্গে তার বৈঠক হতে পারে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ, দাবি তোলে ভেন্যু পরিবর্তনের। এরই প্রেক্ষিতে 17 জানুয়ারি বিসিবি ও বাংলাদেশ সরকারের বিভিন্ন পর্যায়ের সঙ্গে আলোচনা করতে আইসিসির 2 জন প্রতিনিধি এসেছে। তবে শেষ পর্যন্ত জানা গেছে, একমাত্র প্রতিনিধি হিসেবে বাংলাদেশে আসছেন আইসিসির অ্যান্টি কারাপশন অ্যান্ড নিরাপত্তা বিভাগের প্রধান অ্যান্ড্রু এভগ্রেভ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নির্দেশে নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার কথা চিঠিতে আইসিসিকে জানায় বিসিবি। এরপরও একাধিকবার চিঠি চলাচলি হয়। যদিও শোনা যাচ্ছে আইসিসি ভেন্যু পরিবর্তনে রাজি নয়। এসব নিয়ে মিরপুরে বিসিবির কার্যালয়ে আইসিসির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বাংলাদেশ সরকারের কয়েকজন প্রতিনিধি। এ প্রসঙ্গে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন, এটা আমি জানি না, এটা সভাপতি সাহেব জানে। আসলে সভাপতি, সহসভাপতি ওনারা বসবেন। আমরা আশা করছি ভালো একটা আউটকাম আসবে। 11 দলীয় ঐক্য থেকে বেরিয়ে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর ফলে নির্বাচনে কোনো প্রভাব পড়বে কি, এমন প্রশ্ন ছিল 11 দলের নেতাদের কাছে। জামাতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জোবায়ের এক বিবৃতিতে বলেন, শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান সংবাদ সম্মেলনে সম্প্রতি খ্রিস্টান সম্প্রদায়ের একটি সংগঠনের দায়িত্বশীল নেত্রীর বরাত দিয়ে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয়। এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে প্রেস ব্রিফিং চলাকালেই তাৎক্ষণিকভাবে বিষয়টি স্পষ্ট করা হয়েছে। গাজী আতাউর রহমান আল্লাহর আইন ও ইসলামী আদর্শ থেকে জামাত ইসলামী ভিন্ন দিকে চলে গেছে বলে যে মন্তব্য করেছেন তাও সঠিক নয়। আমরা মনে করি জনমনে বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যেই তিনি এমন মন্তব্য করেছেন। জামাত ইসলামী আল্লাহ ও তার রাসূলের আদর্শের আলোকে পরিচালিত একটি ইসলামী সংগঠন। তিনি বলেন, বাংলাদেশ জামাত ইসলামী সব সময় রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধার ভিত্তিতে সব রাজনৈতিক দলের সঙ্গে আচরণ করে থাকে। এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, 10 দলীয় জোটের উপর মানুষের আস্থা আছে। প্রত্যাশা করছি সামনের দিনগুলোয় এই ঐক্য জনগণের ম্যান্ডেট নিয়ে জয়ী হবে। আসিফ মাহমুদ আরও বলেন, ইসলামী আন্দোলন জামাতের নেতৃত্বে জোটের শরিক হবে বলে আশাবাদী এনসিপি। তা না হলে এনসিপির আসন বাড়বে বলে প্রত্যাশা করে। পরিবর্তিত পরিস্থিতিতে লিয়াজো কমিটির সঙ্গে এনসিপির আলোচনা হয়েছে। লিবারেল ডেমোক্রেটিক এলডিপি পার্টির চেয়ারম্যান ও প্রবীণ রাজনীতিবিদ ডক্টর কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ বলেন, দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের স্বাধীনতা রয়েছে নিজস্বভাবে সিদ্ধান্ত নেয়ার। তারা যদি মনে করে
এককভাবে নির্বাচন করে তারা লাভবান হবে, এতে আমাদের আপত্তি থাকার কোনো কারণ থাকতে পারে না। ইসলামী আন্দোলন সরে যাওয়ায় জোটের নির্বাচনে প্রভাব পড়বে কিনা জানতে চাইলে অলি আহমেদ বলেন, আমি মনে করি না কোনো সমস্যা হবে, তবে জোটে এলে তারাই লাভবান হতো। বাকি 47টি আসনের বিষয়ে তিনি বলেন, জামাত ইসলামী মূল দল, ওনাদের লোক আছে সব জায়গায়, তারাই ঠিক করবেন। এলডিপি আর কোনো আসন চাইবে কিনা জানতে চাইলে তিনি বলেন, না, এই মুহূর্তে আমাদের চাওয়ার তো আর সময় নেই। খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের বলেন, ইসলামী আন্দোলন যেন জোটে থাকে সেজন্য আমরা কম চেষ্টা করিনি। আমি নিজেও চেষ্টা করেছি, তাদের কারো কারো আগ্রহ ছিল, কিন্তু বেশিরভাগেরই আগ্রহ দেখায়নি। তাদের কিছু অভিযোগ আছে, আমাদেরও আছে। তবে ইসলামী আন্দোলনের ধারণা হচ্ছে এবার জামাত সরকার গঠন করে ফেলবে, ফলে তাদের কোনো মূল্যায়ন থাকবে না। এটা তাদের বড় আশঙ্কা। এই মুহূর্তে বিশেষ কিছু বলার নাই, তবে ইসলামী আন্দোলন জোটে না আসায় নির্বাচনে কিছু আসনে প্রভাব পড়বে বলে তিনি মনে করেন। জোটের বাকি 47টি আসনের বিষয়ে তিনি বলেন, আমরা আবারও আলোচনা করব, তারপর সিদ্ধান্ত হবে। দেখা যাক, আরও সময় আছে। কিছু আসনে জোটের প্রার্থীদের মধ্যেই উন্মুক্ত নির্বাচন হবে। বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইজহার বলেন, 11 দলীয় জোটে ইসলামী আন্দোলন না আসায় কিছুটা প্রভাব তো পড়বেই, তবে আশা করি ব্যাপকভাবে অসুবিধা হবে না। ঠিক কী কারণে ইসলামী আন্দোলন জোটে থাকলো না, এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা তো তারাই বলতে পারবে, তবে থাকলে খুব ভালো হতো। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শামীমা আক্তার জাহানকে আপু সম্বোধন করাকে কেন্দ্র করে একটি অনুষ্ঠানের আয়োজকের সঙ্গে বাকবিতণ্ডার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী রয়্যাল ফুটবল একাডেমির 10 বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি একটি চড়ুইভাতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি শেষ হতে রাত প্রায় 12টা বেজে গেলে ইউএনও শামীমা আক্তার জাহান একাডেমির সহসভাপতি মেহেরবান মিঠুকে ফোন করে অনুষ্ঠানের বিষয়ে জানতে চান। ফোন আলাপে মেহেরবান মিঠু জানান, রয়্যাল ফুটবল একাডেমির একজন সদস্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ পাওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল, সে কারণে এই অনুষ্ঠান শেষ হতে কিছুটা বিলম্ব হচ্ছে। বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, এখনই শেষ হয়ে যাবে আপু। এ সময় আপু সম্বোধন শুনে ইউএনও ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান বলে অভিযোগ ওঠে। ফোনালাপের একটি অংশে ইউএনওকে বলতে শোনা যায়, আমি আপনার আপু নই, ফর ইউর কাইন্ড ইনফরমেশন। অনুমতি নেওয়ার সময় তো এত রাত হওয়ার কথা ছিল না, আপনি কি এই অনুষ্ঠানের অনুমতি নিয়ে এসেছিলেন? মিঠু জানান, এ সময় তিনি নিজে অনুমতি নিতে উপস্থিত ছিলেন না। পরে ইউএনওর কঠোর মনোভাবের কারণে তিনি দুঃখ প্রকাশ করেন এবং দ্রুত অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হয়। ঘটনার পর বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই মন্তব্য করেন, সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম বলে সম্বোধনের কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা নেই এবং আপু একটি সম্মানসূচক সম্বোধন। আবার কেউ কেউ প্রশাসনিক শৃঙ্খলার বিষয়টিও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে রয়্যাল ফুটবল একাডেমির সহসভাপতি মেহেরবান মিঠু বলেন, নির্ধারিত সময়ের চেয়ে দেরি হওয়ায় আমি বিনয়ের সঙ্গে দুঃখ প্রকাশ করে আপু বলেছিলাম, কিন্তু এতে তিনি ক্ষুব্ধ হবেন তা ভাবিনি। বিষয়টি আমাদের সবাইকে কষ্ট দিয়েছে। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও শামীমা আক্তার জাহান বলেন, আপু বলার কারণে আমি রাগ করিনি। গভীর রাত পর্যন্ত অনুষ্ঠান চলছিল, তাই সেটি বন্ধ করতে বলেছি। বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালটের নকশা ও কাঠামোতে পরিবর্তনের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, দেশের ভেতরে ব্যবহৃত পোস্টাল ব্যালটে কিছু পরিবর্তন আনার চিন্তাভাবনা চলছে, তবে প্রবাসী ভোটারদের জন্য পাঠানো ব্যালট অপরিবর্তিতই থাকছে। শনিবার এক সংবাদ মাধ্যমের সঙ্গে ফোনালাপে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসউদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, প্রবাসীদের জন্য যেসব পোস্টাল ব্যালট পাঠানো হচ্ছে সেগুলোর নকশা বা বিন্যাসে কোনো পরিবর্তন আনার সুযোগ নেই। ইসি মাসউদের ভাষ্য অনুযায়ী প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পৌঁছানোর পুরো প্রক্রিয়াটি সময় সাপেক্ষ ও জটিল হওয়ায় সেখানে নতুন কোনো পরিবর্তন বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না। সে কারণেই বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য পাঠানো পোস্টাল ব্যালট আগের মতোই বহাল রাখা হয়েছে। তবে দেশের অভ্যন্তরে ব্যবহৃত পোস্টাল ব্যালটের ক্ষেত্রে ভিন্ন চিত্র। নির্বাচন কমিশন জানান, এসব ব্যালট এখনও ছাপানো হয়নি, ফলে প্রয়োজনে সেখানে কাঠামোগত পরিবর্তনের সুযোগ রয়েছে। বিশেষ করে আসনভিত্তিক প্রার্থীদের নাম সংযুক্ত করে পোস্টাল ব্যালট ছাপানোর বিষয়টির গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট ভোট দিতে অনলাইনে নিবন্ধনের পর প্রবাসী ভোটারদের কাছে ব্যালট পাঠানোর কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। ইসির তথ্য অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছে 15,33,683 জন ভোটার। এর মধ্যে প্রায় 8 লাখই প্রবাসী বাংলাদেশি। অন্যদিকে দেশের ভেতরে সরকারি চাকরিজীবী, ভোট গ্রহণে নিয়োজিত কর্মকর্তা এবং আইনি হেফাজতে থাকা মোট 7,61,000-এর বেশি ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধিত হয়েছেন। তবে নির্বাচন বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, দেশের অভ্যন্তরে একই ঠিকানায় একাধিক ব্যালট পাঠানো কিংবা ব্যালট বিতরণ প্রক্রিয়ায় রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে
বা অভিযোগ ভোটের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে পারে। এ কারণে পোস্টাল ব্যালটের নকশা ও ব্যবস্থাপনায় আরও সতর্কতা প্রয়োজন বলে মত দিয়েছেন তারা। এই প্রেক্ষাপটে দেশের ভেতরে পোস্টাল ব্যালটের সম্ভাব্য পরিবর্তন নির্বাচন কমিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সিদ্ধান্ত হিসেবেই বিবেচিত হচ্ছে। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। ভাষার মাসে গুরু চণ্ডালীর দোষ সম্পর্কে আপনাদেরকে অবগত করতে চাই। একটি বাক্যে যখন সাধু এবং চলিত ভাষার মিশ্রণ ঘটে তখন সেটাকে গুরু চণ্ডালী দোষ বলে। যেমন তাহারা এসেছে, এখানে তাহারা হচ্ছে সাধু আর এসেছে হচ্ছে চলিত, সুতরাং শব্দটা গুরু চণ্ডালীর দোষে দুষ্ট হবে। তারা এসেছে অথবা তাহারা আসিয়াছে। আসুন ভাষার মাসে এই একটি দোষ হলেও তা থেকে আমরা মুক্ত থাকি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ইরানের সরকার রাজনৈতিক বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার হোয়াইট হাউস ছাড়ার প্রাক্কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই বিরল প্রতিক্রিয়া জানান। ফ্লোরিডার পাম বিচে নিজের মার এ লাগো রিসোর্টে সপ্তাহান্তের ছুটি কাটাতে যাওয়ার সময় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান 800-এর বেশি মানুষের ফাঁসি বাতিল করেছে। ট্রাম্প আরও যোগ করেন, তাদের এই সিদ্ধান্তকে আমি অত্যন্ত সম্মান জানাই। রিপাবলিকান এই প্রেসিডেন্ট তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও ইরানের এই সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। সেখানে তিনি জানান, ইরানে 800-এর বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল, যা এখন আর হচ্ছে না। পোস্টে ট্রাম্প লেখেন, ধন্যবাদ। ইরানে ব্যাপক বিক্ষোভ চলাকালে দেশটির সরকার যদি গণহারে মানুষ হত্যা শুরু করে তবে যুক্তরাষ্ট্র সেখানে সামরিক হামলা চালাতে পারে। ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েকদিন পরই তার এই ইতিবাচক মন্তব্য সামনে এলো। যদিও বর্তমানে ইরানে সেই বিক্ষোভের রেশ অনেকটা কমে এসেছে। মানবাধিকার কর্মীদের মতে ইরানে চলমান বিক্ষোভে নিহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। তবে ট্রাম্পের বক্তব্যে এটি ইঙ্গিত পাওয়া গেছে যে ইরান মৃত্যুদণ্ড স্থগিত রাখায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের সম্ভাবনা আপাতত কমে আসছে। ইরানের বর্তমান জটিল পরিস্থিতির সঙ্গে প্রেসিডেন্টের এই ইতিবাচক মূল্যায়নের তেমন সামঞ্জস্য দেখা যায়নি। তা সত্ত্বেও তার এই বক্তব্য এটি প্রমাণ করে যে দেশটিতে মার্কিন হামলা আসন্ন বলে তিনি আগে যে মন্তব্য করেছিলেন তা থেকে তিনি এখন সরে আসছেন। এর আগে ইরানি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে এক সোশ্যাল মিডিয়া পোস্টে ট্রাম্প লিখেছিলেন, সাহায্য আসছে। তবে শুক্রবার যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে সেই প্রতিশ্রুতি এখনও বহাল আছে কিনা, তখন তিনি উত্তর দেন, দেখা যাক কি হয়। আরব এবং ইসরায়েলি কর্মকর্তাদের চাপে তিনি ইরান হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। সাংবাদিকদের এমন সুনির্দিষ্ট প্রশ্নের জবাবে তিনি বলেন, কেউ আমাকে বোঝায়নি, আমি নিজেই নিজের সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও বলেন, গতকাল 800 জনেরও বেশি মানুষের ফাঁসি কার্যকর হওয়ার কথা ছিল, তারা কাউকে ফাঁসি দেয়নি। তারা এই মৃত্যুদণ্ড বাতিল করেছে এবং বিষয়টি আমার উপর বড় প্রভাব ফেলেছে। তবে ইরান সরকারের কার সঙ্গে আলোচনার ভিত্তিতে তিনি এই ফাঁসি বাতিলের বিষয়টি নিশ্চিত হয়েছেন সে ব্যাপারে ট্রাম্প পরিষ্কার করে কিছু বলেননি। বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ একদিকে ট্রাম্প যখন ইরানের প্রশংসা করছেন, অন্যদিকে কঠোর দমনের মাধ্যমে দেশটিতে কয়েক হাজার মানুষকে হত্যা করে বিক্ষোভ স্তিমিত করার অভিযোগ রয়েছে। প্রিয় দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।